169, 58, 84, 126, 56, 65.88, 68.96, 42, 45। এতক্ষণ যে সংখ্যাগুলো বলছিলাম, এই সংখ্যাগুলো গতকাল আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে এই সংখ্যাগুলো বাংলাদেশের জন্য সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট এটা জানার জন্য পুরোটা সময় থাকুন, আলোচনা করছি। প্রথমে বলছিলাম 169টি ডট বল বাংলাদেশ খেলেছে গতকাল 50 ওভারের ম্যাচে, যেখানে 300 বলের খেলা হয়। সেই 300 বলের খেলায় 169টা বলই বাংলাদেশ করেছে ডট। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। সেই অবধি বাংলাদেশের স্কোরটা কি দাঁড়িয়েছিল? 221 রান। এর বেশি বাংলাদেশ করতে পারেনি। বাংলাদেশ কি মনে করে বাংলাদেশ কাল ব্যাট করছিল, সেটা হয়তো যখন ব্যাট করছিলেন ব্যাটাররা তারাই ভালো বলতে পারবেন। এই উত্তর আসলে আমার কাছে নেই। এই উত্তর আসলে যারা ক্রিকেট নিয়ে আলোচনা করেছে, ক্রিকেটটাকে ভালোবাসে, ক্রিকেটটা দেখে, যারা সময়টা ব্যয় করে ক্রিকেটটা দেখে, যারা কিনা মাঠে পয়সা খরচ করে ক্রিকেটটা দেখতে যায়, তাদের কাছেও হয়তো এই প্রশ্নগুলোর উত্তর নেই। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মানুষ খুঁজছে। একটা দল যখন ওয়ানডে খেলতে যায় 2025 সালে এসে, তখন যখন 169টা ডট বল বাংলাদেশ খেলে, সেই দলটা খেলে, তখন আসলে বোঝা যায় সেই দলটার আসল চিত্রটা কি ধরনের ভয়াবহ, সেই দলের মিডল অর্ডারের কি ভয়াবহ অবস্থা। গতকাল মেহেদী হাসান মিরাজ আর তাওহিদ হৃদয় 101 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়লেন, কিন্তু সেই 101 রানের পার্টনারশিপটা বাংলাদেশকে আসলে কি দিল? এটি সম্মানজনক পরাজয়। এর বাইরে কি বাংলাদেশকে আর কিছু দিতে পেরেছে? আমার জানা নেই। এর বাইরে বাংলাদেশ আর কী অ্যাচিভ করলো সেটা আমার জানা নেই। 58% বল বাংলাদেশ কালকে ডট খেলেছে, এবং শুধু গতকালকের ম্যাচেই নয়, প্রথম ওয়ানডেতেই নয়, বাংলাদেশের এই ডট খেলার প্রবণতা দীর্ঘদিন ধরেই এই প্রবণতা রয়েছে। বাংলাদেশ 18টা ওয়ানডে খেলেছে 2023 বিশ্বকাপের পরে। সেই 18 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র 5টি ম্যাচে। বাকি 13টা ম্যাচেই বাংলাদেশকে হারতে হয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ওয়ানডে দলের অবস্থাটা কতটা করুণ, কতটা বাজে অবস্থা থাকলে একটা দল এত বাজে ক্রিকেট খেলে মাঠের মধ্যে। সমস্যাটা আসলে কোথায়? ব্যাটিংয়ের কি সমস্যা, এটা আসলে ফাইন্ড আউট করতে হবে। বাংলাদেশের ক্রিকেটের একটা প্যাটার্ন দাঁড় হয়ে গেছে। সেই প্যাটার্নটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার থেকে দ্রুত কিছু রান আসবে, এবং বাংলাদেশের মিডল অর্ডার সেই রানটাকে আর ক্যারি করতে পারবে না, স্কোরটাকে বড় করতে পারবে না। সেটা টি-20 বলেন, সেটা ওয়ানডে বলেন, সাদা বলের দুই ফরম্যাটেই বাংলাদেশের একই অবস্থা। টি-20তে হয়তো বাঁচা গেছে, টি-20তে হয়তো তামজিদ হাসান তামিম বা পারভেজ হোসেন ইমন কিংবা সাইফ হাসান কিংবা লিটন কুমার দাস টপ অর্ডারে যখন যারাই খেলেছেন তারা রান করে দিয়ে গেছেন। এর কারণে মিডল অর্ডারের ব্যাটারদের যে ল্যাকিংস ছিল, মিডল অর্ডার ব্যাটারদের যে ব্যর্থতা ছিল, ব্যাটিং ব্যর্থতা, সেই ব্যর্থতাটা সেভাবে প্রকটভাবে ফুটে ওঠেনি। কিন্তু যখনই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খেলতে আসে, তখনই বাংলাদেশের মিডল অর্ডারের এই ল্যাকিংসটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোথায় আছে বাংলাদেশের মিডল অর্ডার। 50 ওভারের ফরম্যাটটা এমন একটা ফরম্যাট, এখানে আপনি প্রথম 10 ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে আপনি দ্রুত রান করলেও সেটা আপনাকে শেষের দিকে গিয়ে কিন্তু বড় স্কোর করতে দেয় না। আপনাকে মিডল অর্ডারে রান বের করতে হবে, আপনাকে স্ট্রাইক রোটেশন করতে হবে, আপনাকে সিঙ্গলস নিতে হবে, আপনাকে ডাবলস নিতে হবে, আপনাকে অলওয়েজ বিজি থাকতে হবে মাঠের মধ্যে। কিন্তু বাংলাদেশ কি করেছে? তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ সবশেষ ম্যাচের কথা যদি আমি ধরি, দুজন মিলে খুব ভালো একটা পার্টনারশিপ করেছিলেন। দ্রুত বাংলাদেশে উইকেট পড়ে গিয়েছিল, সবই সত্যি। সেখান থেকে তারা ইনিংসটাকে মেরামত করেছেন, কিন্তু যেই গতিতে তারা ইনিংসটাকে মেরামত করেছেন সেটা আসলে বাংলাদেশের কতটুকু উপকারে এসেছে সেটি একটি বড় প্রশ্ন। আসলে কোনো উপকারেই আসেনি। 221 রান 2025 সালে এসে আপনি 221 রান করে ম্যাচ জেতার আশা করতে পারেন না। আপনি আশা করতে পারেন না একটি ডিসেন্ট টোটাল স্কোর বোর্ডে না তুলে প্রতিবারই বোলাররা আপনাদেরকে বাঁচাবে। বাংলাদেশের বোলাররা আর কত করবে? বোলারদেরকে নিয়ে বলার আসলে কিছু নেই, তারা যথেষ্ট ভালো করছে। এর চেয়ে আসলে ভালো করা, হ্যাঁ ভালো করার জায়গা হয়তো আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি বোলাররা যে শেপে আছে, যে পারফরমেন্স করছে, খুব ভালো পারফরমেন্স করছে। হয়তো এর চেয়ে ভালো করার জায়গা আছে, কিন্তু এখন তারা যেটা করছে সেটা মোটেও খারাপ নয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেটা করছে সেটা আসলেও অশনি সংকেত দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশ 1997 সাল থেকে 2025 সাল পর্যন্ত 7টা বিশ্বকাপ খেলেছে। এই 7টি বিশ্বকাপ খেলে বাংলাদেশকে কখনোই কিন্তু কোয়ালিফায়ার চিন্তা করতে হয়নি।
কিন্তু এবার বাংলাদেশকে সেই চিন্তাটা করতে হচ্ছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এখন পর্যন্ত 8টা ওয়ানডে খেলেছে, যার মধ্যে 7বারই বাংলাদেশকে পরাজয় বরণ করতে হয়েছে। সবশেষ যদি 9টা ওয়ানডের কথা আমি ধরি, একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, সেটা মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতেই জিতেছে। কিন্তু সেটি কি আসলে যথেষ্ট? সেটি বরং বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে নিয়ে গেছে 10 নম্বরে। যে বাংলাদেশকে কখনোই র্যাঙ্কিংয়ে 9-এর পেছনে যেতে হয়নি 2006 সালের পরে। 2006 সালে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9 নম্বরে এসেছিল, এরপর থেকে কখনোই বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই বাংলাদেশকে কিনে 2025 সালে এসে 10 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করতে হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। আমি মিডল অর্ডারের কথা বলছিলাম, এই সমস্যাটা নতুন কিছু নয়, অনেক দিন ধরেই বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ কি আসলে সেটি নিয়ে কাজ করছে? এই মুহূর্তে যদি আমি বলি, বাংলাদেশে একজন স্পেশালিস্ট ব্যাটিং কনসালটেন্ট নেই, বাংলাদেশে স্পেশালিস্ট কোনো ব্যাটিং কোচ নেই। যে বাংলাদেশ শুধু আজকে থেকে না, 2023 কিংবা 2022 সাল থেকেও যদি হিসেব করি, 4 বছর ধরে বাংলাদেশের ব্যাটিং ভুগছে। বাংলাদেশ আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না, বাংলাদেশের ব্যাটার রান পারছে না। সেটা সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা থাকা অবস্থাতেও তাদের শেষের দিকেও বাংলাদেশকে এই জায়গাটাতে ভুগতে হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট তারা এই জায়গাটা নিয়ে কখনোই কাজ করেনি। বাংলাদেশ ক্রিকেট সবসময় ব্যস্ত ছিল মাঠের ঘটনা নিয়ে। মাঠের বাইরে কি হচ্ছে, 2 ক্যাপ্টেন 2 সিনিয়র মাঠের বাইরে কি করছেন, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমরা না যতটা কনসার্ন, ততটা কনসার্ন যদি আমরা ব্যাটিংটা নিয়ে থাকতাম, তাহলে হয়তো আজকে দিন দেখতে হতো না, 169টা ডট বল বাংলাদেশকে খেলতে হতো না। কিন্তু সেটাই হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। জানি না বাংলাদেশ ক্রিকেট এখান থেকে কিভাবে উত্তরণ করবে। বাংলাদেশ ক্রিকেট কি আসলেই তাদের ব্যাটিংটা নিয়ে কনসার্ন? তারা কি কোনো ব্যাটিং কনসাল্ট কি তারা নিয়োগ দিবে, নাকি তারা নির্বাচন নিয়েই এখনো ব্যস্ত থাকবে? উত্তরটা হয়তো সময়ই দেবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আসলে কিছু করার নেই, এগুলোই হজম করতে হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।